শুরু করে বাবা চাক ঘুরে উঠবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশী দেবযানী। আমি দেবযানী। তো জামাই ষষ্ঠী পর্ব চলছে। তো এর আগের ভিডিওতে কিছুটা ক্লিপ শেয়ার করেছিলাম, আর আজকে আবার বাকিটা শেয়ার করছি। তো এই খাওয়া দাওয়া চলবে। তো এখানে সাজগোজ করে মানে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে। আর জামাইরাও সেরকম সব কিছু তো খাবে না, বললো যে যেরকম ভোগের মতো করে যেরকম সাজানো হয় সেরকমভাবে সাজিয়ে নাও, তারপরে ভিডিও হয়ে গেলে তারপর সব সরিয়ে দিয়ে আমরা পছন্দ মতো একটু একটু তুলে খেয়ে নেবো। আর ফল মিষ্টি দেওয়া আছে, ওগুলো তো এখন খাবেই না। আর ফলগুলোর জন্য গোটাই দিয়েছি, কারণ ওগুলো যদি কেটে ছাড়িয়ে সব কিছু করে দিয়ে ও কিছুতেই ওগুলো এখন খাবে না। বলবে এই ভরা পেটে এইগুলো খেলে আমাদের আর দেখতে হবে না, আবার আমরা সিনেমা দেখতে যাব। এই অবস্থা। আর আমার হাজব্যান্ড বলছে যে আনলাম মানে ও খেতে পারবে না, এত আনলাম ঠিক আছে তুমি খেয়ে যতটুকু যা থাকবে আবার আমি খাবো, মানে প্রসাদ করে রেখে দেবে আমরা খাবো। মিষ্টির মধ্যে খেয়েছে মিষ্টি দই, একটা পিঙ্ক কালার হলুদ কালার মতো মিক্স একটা সুন্দর একটা কালারের একটা মিষ্টি ছিল, ওইটা খেয়েছে। আর খেয়েছে আইসক্রিম। এই খাওয়া দাওয়া হয়েছে। আর বাকি মিষ্টি সরিয়ে দিয়েছে, বলে পরে খাবো, ইচ্ছা হবে যখন তখন। দুজনকেই শসা দিয়েছি, দিইনি মা। ও তাই সাজিয়ে দিতে হয়। হ্যাঁ দিয়েছি। এটা কোল্ড ড্রিঙ্কস তো নাকি অন্য কিছু ভাববে? কোল্ড ড্রিঙ্কস কালো হয়ে গেছে। এই দই আছে, এই যে দই দই আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। দূর থেকে জুম করে তোলে, তাহলে মানে পাওয়ার বাড়ে, মানে আস্তে করে চালিয়ে দিচ্ছি। হ্যাঁ আস্তে করে স্টার্ট করো। নো স্টার্ট করো। এখানে তিতো নেই তো? না তিতো আজকে তোমাদের দিইনি খেতে। তুলে নাও। আচ্ছা ঠিক আছে, তুমি যাটা খাও। না বসো ওখানটা, হ্যাঁ হ্যাঁ বসো, না পিছনে গিয়েও বসতে পারো। না না আশীর্বাদ করলে সবাই ভালো থাক, সুখে থাক, শান্তিতে থাক। যেন আচরণ থাকতো। আমাদের তো আর নিয়ম টিয়ম নেই, শুধু খাওয়ানোর নিয়ম, খাওয়ানো। হ্যাঁ শোনো, বলো ভাই। ভালো করে খেও, তোমরা ভালো থেকো, সুখে শান্তিতে থেকো, যেরকম আছো সেরকম যেন সবাই থাকো। ওই আশীর্বাদ তো করি। খেতে বসে গেছি, প্রণাম করতে হবে না? খাওয়া প্রণাম করতে হবে না। ঠিক আছে, তুমি না খেলে রেখে দেবে ওগুলো সাইডে। আচ্ছা মিন্টু যদি না মাছ খায়, ওখানে থালা আছে। ও মাছ খাবে না বাবা, বলো না। আমি মিন্টু সরিয়ে দিচ্ছি, যা খাবার খাও। একটা ইলিশ মাছ তুলে দেবো। আচ্ছা চামচ বাটি নিয়ে এসছি। হ্যাঁ তাহলে মিন্টু এক পিস তুমি নিয়ে ওর মধ্যেই রেখে দাও, আর বিশ্বজিৎ যেটা না খাবে ওর মধ্যে তুলে দিও। হ্যাঁ ভাই। আমার হাজব্যান্ড তো মাছের থেকে 10 হাত দূরে থাকে, আর আমার বোনের হাজব্যান্ড আবার মাছ খেতে ভালোবাসে। বিভিন্ন রকম বেশ মাছ হবে একসাথে, 4-5 রকম, সব রকম মাছ দিয়ে ভাত খাবে, সেটা খুব ভালোবাসে। তো যাই হোক, এবারে 9 বছর বাদে জামাই ষষ্ঠীতে আসলাম। প্রতি বছরই হয় নেমন্তন্ন, কিন্তু আমাদের ওই যে আমার হাজব্যান্ড আসতেও চায় না, ওই জন্য আসা হয় না। এই সময়টা যা মারাত্মক গরম পড়ে, তখন ওই জন্য আর আসা হয় না। আবার কবে আসবো তাই জানি না। তো জামাইরা খাওয়া দাওয়া চলছে, কিন্তু আমি বলছি খাওয়ার সময় মানুষ জল খায়, এখানে কোল্ড ড্রিঙ্কসটা তাড়াতাড়ি দিয়ে দিয়েছে। আর একটু ওই রিচ রান্না হলে তখন মনে হয় একটু কোল্ড ড্রিঙ্কসটা খাই, কিন্তু জলটাই মানে সেরা, কিন্তু কোল্ড ড্রিঙ্কসের ঝাঁজ চলে যাচ্ছে, সেই জন্য আর খেতে গা গোলালে একটু করে কোল্ড ড্রিঙ্কস খেলে আবার। হ্যাঁ ওই যে দেখবি সব রেস্টুরেন্টে যায়, বিরিয়ানি খায় আর কোল্ড ড্রিঙ্কস খায়, বিরিয়ানি খায় কোল্ড ড্রিঙ্কস খায়। তো এইসব
হচ্ছে ব্যাপার স্যাপার এই চলছে। আর বাবা আসলো, ওই বোনকে নিয়ে গেছিল ডাক্তারের কাছে। এখন যেটা দিয়েছে বাবা তো খিদে পেয়ে গেছে। পেটির মাছ বললি তোর ছেলে? বলবো আমি ঝোল নেই এই নেই মিষ্টি সব সাইডে। মা তো তার সেই জামাই ষষ্ঠী লেখা মিষ্টিটা নেবে বলেছিল, ওরা এই মিষ্টিটা দিয়েছে। ওইটা এত বড়, মানে প্লেটে দিলে ওইটাই শুধু জামাই ষষ্ঠী। আমার জন্য প্রসাদ, মাছ হাফ খেয়েছে, এই মাছটা হাফ খেয়েছে, সব হাফ হাফ খাক। বোনপোর জন্য বেড়েছে, সে আসুক। বাবা জামা কাপড় ছেড়ে না, খেয়ে নেবে। সব জিনিসগুলোকে জমিয়েছে। হ্যাঁ, প্রসাদ রেখে দিয়েছে আমার জন্য। তাহলে খাবি না? ভাজা পড়ে যাচ্ছে। ট্যাংরা খাবি? গ্লাসটা দাঁড়া, বোতলে করে নিয়ে আস। বোতলে করে আছে। আমার বোনের হাজবেন্ড খাবার যদি একটু ঠান্ডা হয়ে যায় খেতে পারে না, ওই বাটিতে করে যখন শরীর সবকটা বাটিতে তো আলাদা আলাদা করে দিয়েছে, বলে একটু গরম করে আনো, মাংসটা একটু গরম করে আনো, এগুলো সব ঠান্ডা হয়ে যাচ্ছে। এসি চলছে, তার আগে পাখাও চলছিল, আমরা ভিডিও করছিলাম, এরকম সব সমস্যা হচ্ছে। খিদে পেয়েছে, ভিডিও করতে ভুলে গেছি। 3:30 বাজতে যায়, একটু পরে উঠে রেডি হয়ে বেরোবো। সবাই ইলিশ খাওয়ার পরে মাটনটা খেতে পারেনি, মুখ মেরে গেছে। আমি মাটন খেয়ে তারপরে ইলিশ মাছ খাবো। আমি ওটাই করি, চিংড়ি বা ইলিশ হলে আগে মাংস খেয়ে তারপরে খাই, নাহলে খেতে পারি না। আর ওরা সব গল্প করছে, হোটেলের গল্প, বেড়াতে যাওয়ার গল্প। তো সাজকাজ করে রেডি হয়ে গেছি, এখন যাবো সিনেমা দেখতে। এতে দেখাই আমাকে কেমন লাগছে। বোন রেডি হচ্ছে, হয়ে গেছে রেডি। প্রতি বছর দুর্গাপূজার সময় আমরা এরকম সেজে গুজে ভিডিও করি, আজকে করলাম জামাই ষষ্ঠীতে। তো সবাই মিলে বেরিয়ে পড়েছি, এখান থেকে রিক্সাতে উঠবো, তারপর মেট্রোতে করে যাব। তো মেট্রো স্টেশনের আর ভিডিও অনেকগুলো করেছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড বারবার বলছে মেট্রো স্টেশনের বা কোনো রকম স্টেশনের ভিডিও করবে না, এখন ইউটিউবে অনেক রকম মানে সমস্যা হচ্ছে। তো খবরেও দেখছি বিভিন্ন রকম ট্রাভেলিং ব্লগের জন্য এই প্রবলেমগুলো আসছে। তো হয়তো ভিডিওগুলো দিলাম স্টেশনের ভিডিও, কিন্তু তারপরে যদি আবার কোনো সময় চ্যানেলে প্রবলেম আসে, তো সেই জন্য আর দিলাম না, ওগুলো বাদ দিয়ে দিয়েছি। তো যাই হোক, এখন ওই হেঁটে হেঁটেই একটুখানি 2-3 মিনিটের রাস্তা। বাবা কাকগুলো উঠবে। চলে এসেছি, আর এখানে এই নন্দনে সিনেমাটা দেখব। এখানে পরপর অনেকগুলো হল আছে, শিশির মঞ্চ আছে, রবীন্দ্র সদন আছে। তো এই জায়গাটা অনেক বছর বাদে আসলাম। আমার মনে আছে 93 সাল হবে, স্কুল থেকে আমাদের বেড়াতে নিয়ে এসেছিলো। এই নন্দনের সামনে আমাদের মেয়েদের সবাইকে দাঁড় করিয়ে রেখেছিল, আর ওই ফোয়ারাগুলো থেকে সব জলে হচ্ছিলো, সেই স্মৃতিটা মনে আছে। তখন থেকে ভাবতাম এই হলটাতে একবার ঢুকবো। ছোটোবেলা থেকে আমার নন্দনের এই হলের প্রতি একটা অন্যরকম মানে আগ্রহ ছিল যে সিনেমা দেখতে যাব। খালি ভাবতাম কি বাড়ি থেকে অনেক দূর, এখন ভাবি ওরে বাবা কত কাছে। আসলে আমিই তো কত দূরে চলে গেছি, ওই জন্য ভাবি এখন এগুলো কাছে।
তো যাই হোক, এই চত্বরটাই এসেছি, আর তাই ভাবছি এই গেটের কাছটায় দাঁড়াতাম, আর সোজাসুজি রাস্তাটা তখন তৈরি হচ্ছিল, মানে তখন গাড়ি যেত না, গাড়ির জন্য রাস্তা তৈরি হচ্ছিল, ইট পাথর সব পড়ে রয়েছে, তার ওপর তো এইসব পিচ টিচ করে বিভিন্ন রকম সুন্দর সুন্দর রাস্তা করা হয়, এগুলো দেখে ভাবছি। তো চলে এসেছি আজকে আমরা একেন বাবু দেখতে, আর এই চারিপাশটাও একটু শেয়ার করলাম। দেখো এইটা কিন্তু একটা গাছ, কত সুন্দর করে এটা সাজানো, কাটিং করে এরকমভাবে বানিয়েছে একটা গাছ এটা। আর নন্দন হচ্ছে এটা, এখানে চলচ্চিত্র উৎসব হয়, বিভিন্ন দেশের মানে বিদেশি মানে আমাদের ভারতের বাইরে সমস্ত দেশের ডিরেক্টর, প্রডিউসার, অ্যাক্টর, অ্যাক্ট্রেস সবাই আসেন চলচ্চিত্র উৎসব যখন হয়। এগুলো বড় আমাদের এখানকার বড় বড় যত শিল্পী, ডিরেক্টর, প্রডিউসার, তারপর কি বলবো, অ্যাক্টর, অ্যাক্ট্রেস সবাই আসেন এখানে, এইসব ভাবছি। মা বোনের ওদেরও অনেক সিনেমা দেখেছে এর আগে, মা দেখেছিল মনে হয় বালিগঞ্জ কোর্ট দেখেছিল, বোন দেখেছিল মানুষ ভূত দেখেছিল, আরও কী সব সিনেমা দেখেছে, কিন্তু আমার আর মানে আসা হয়নি। হ্যাঁ, কলকাতায় যদি থাকতাম হয়তো ওটা হয়ে যেত। তো আমি আজকে সকালবেলা উঠে ভয়েসটা দিচ্ছি, কারণ সময় পাইনি, কালকেও একটু বেরিয়েছিলাম, আর তার আগের দিন তো এত মারাত্মক শরীরটা খারাপ হয়ে গেছিলো না, মানে মারাত্মক শরীর খারাপ হয়েছিল, সেই জন্য ভিডিওটা এডিটও করতে পারিনি। তো আজকে এটা এডিট করে তোমাদের দেব। দেখো গাছে কত আম হয়ে আছে। এই গাছটাই আম না, ওই গাছটাই প্রচুর আম। ওই দিকটাতে আমরা যখন দাঁড়িয়েছিলাম একজন মানে কি বলবো ডিরেক্টরের সাথে দেখা হয়েছিল, ডিরেক্টর প্লাস উনি মাঝে অ্যাক্টিংও করেন। তো বোন বলে দেখ ওনাকে চেনা চেনা লাগছে না, হ্যাঁ মানে অ্যাক্টিংও করেন আবার ডিরেকশনও দেন। ফোয়ারা থেকে জল ছিটে চলে আসে, হাওয়া দিচ্ছে না। তো এখানে এসেছি, মারাত্মক তো একটা ভ্যাপসা গরম তো ছিলই, আর তার সাথে কি হয়েছে এই যতগুলো এখানে হল আছে সেগুলোর যত এসির যে বাইরের অংশটা থেকে তো গরম তাপটা বার করে, সেই তাপটাতে না এই জায়গাগুলো যেন আরও তপ্ত হয়ে আছে, যেহেতু মেঝে মতো করা আছে সব, আর সেই জন্য ওখানে বেশি যেন তাপ। কিন্তু গাছও আছে প্রচুর। পরে আবার যখন হল থেকে বেরোবো পরে শেয়ার করবো, একটা শর্টস ভিডিও শেয়ার করেছিলাম। তো ওই চত্বরগুলোতে মানে পুরো এসির হাওয়া মানে বাইরের অংশগুলো দিয়ে বেরোচ্ছে, এতটা কষ্ট হচ্ছিল। আর এখানে একটা দুর্গা মূর্তি আছে, দুর্গা মানে আমাদের পুজোর মহিষাসুর মর্দিনীর। এটা হচ্ছে আমার বোনপো বললো এটা দেশপ্রিয় পার্কের ঠাকুর ছিল, ওটাকে মানে দুর্গা পুজো শেষ হয়ে গেলে এখানে পূজা কার্নিভাল হয়, তো তখন অনেক ঠাকুর ভালো ভালো ঠাকুর বেছে রাখা হয়, তো এটাকে বেছে এখানটাতেই রাখা হয়েছে। আর আমরা যখন গিয়ে পৌঁছেছি তখন ওই জনগণ মন আমাদের জাতীয় সঙ্গীতটা শুরু হয়ে গেছে। আমরা গেটের কাছে দাঁড়িয়েছিলাম গানটা শেষ হতে, তারপরে হলের ঢুকলাম ভেতরে। এই হলে টিকিট হচ্ছে ট্যাক্স ফ্রি। আর আমার মনে আছে যখন রোজা সিনেমাটা বেরিয়েছিল লাস্ট দিন, অনেক মানে হলে তখন কলকাতার হলগুলোতে লাস্ট দিন একদম ফ্রিতে সবাইকে দেখানো হয়েছিল, মানে 93-94 মানে 93-92 সালের মানে সেপ্টেম্বরের দিকে সিনেমাটা বেরিয়েছিল, অনেক দিন তো চলেছে। আর
93 সালে মানে লাস্ট যে দিনটা ছিল ওই দিনকে পুরো একদম সবার ফ্রি ছিল টিকিট, তার আগেই আমরা দেখে নিয়েছিলাম ওই জন্য। আর এই যে একেনবাবু দেখছি বেনারসের শুটিং সবে শুরু হয়েছে। আর আমার হাজব্যান্ডকে বলছি তুমিই তো আমার একেনবাবু। একেনবাবুর সাথেই একেনবাবু দেখতে এসেছি, আমার হাজব্যান্ড হাসছে। ওদিকে গেট, ওদিকে মিন্টু কই রে? লোটাস টেম্পলের মতো, লোটাস টেম্পলটা এরকম নীল মতো করা, জল 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 মতো। এই তো কি সুন্দর লাগছে। এই যে ফোয়ারাগুলো দেখা যাচ্ছে একদম পিছনে, যে কালো মতো লম্বা করে যে বিল্ডিংটা, এটা হচ্ছে আমাদের কলকাতার সব থেকে উঁচু বিল্ডিং, মানে 42 তলা বিল্ডিং। আর সাউথ সিটি মলটাকেই যেন মনে হয় অনেক চওড়া, অনেক বড়, কিন্তু সাউথ সিটি মলের থেকেও এটা অনেকটা লম্বা। কিন্তু সাউথ সিটি মল অনেকটা ছড়ানো, অনেকটা এলাকা জুড়ে, তাই জন্য ওটাকেই যেন মনে হয় যেন অনেক বড়, কিন্তু আসলে এটা এই 42 তলা বিল্ডিংটাই সব থেকে বড়। আবার শুনছি এর থেকেও বড় একটা বিল্ডিং তৈরি হচ্ছে। ফ্রিজে তুলে দিতে হবে, ফ্রিজে তুলে দিলে ভালো থাকে, শুধু খোসাগুলো কালো হয়ে যায়, কিন্তু ভালো থাকে ভেতরটা, মিষ্টিও হয়ে যায়। কালকে তো লিচু খেয়েছি, লিচু একটাও হতে পারে, ওই লিচু ছাড়িয়ে দিতে হবে তাকে, সেই এমনি খাবে না। ঠাকুরের সামনে প্রসাদ ধরে যেরকম সেরকম করে ধরলাম। কি করছিস? আরে রাগ না, আমি করে নেবো। আমরা যখন ফিরছি তখন ফলের দোকানে দেখতে পেলাম ফলসা, তো দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। 700 টাকা কেজি, এগুলো মাটিতে গড়িয়ে পড়ে থাকতো, আমরা কুড়িয়ে খেতাম, এমনকি কাঁচা ফলগুলো যেগুলো টক টক সেগুলোও খেতাম। তাই এগুলো কুড়িয়ে বলছি কিনে আনা হয়েছে। আমি দাম যতই বেশি নিই কিন্তু খাবো, দেখলাম ভালো আছে টেস্ট, সবাই মিলেই আমরা একটু একটু খেলাম। আর আমাদের বাড়ির যে গাছের খেজুর, ওরে বাবা, সেই খেজুরগুলো তো নুন দিয়ে রেখে দিয়েছে, সেটা গড়িয়ে আমাদের বাড়িতে ফলসা গাছ ছিল, আর ফলসা গাছের পাতাগুলো আমার ভীষণ সুন্দর দেখতে লাগে। আর আমরা মাটি থেকে কুড়িয়ে ফলসা তুলে খেতাম, আর ঠাকুমা বলতো একদম ওই মাটি থেকে তুলে খাবি না, হয়তো বালি কাদা লেগে থাকতো, বৃষ্টি হয়েছে হয়তো গাছ থেকে ছড়ে পড়েছে। আর ঠাকুমা প্রতিদিন সকালবেলা একটা করে ঠোঙা নিত, মানে 2টো করে ঠোঙা নিত আমার আর বোনের জন্য, আর তার মধ্যে ফলসা ভালো ভালো পাকা পাকা সুন্দর একদম পুষ্ট দেখে ফলসা কুড়িয়ে ঠোঙার মধ্যে রেখে দিত। আর আমরা যখন বিকেলবেলা মানে পড়া টড়ে নিয়ে একটু খেলাধুলা করে ঠাকুমাদের বাড়িতে যেতাম, তারপর ঠাকুমা আমাদের 2 বোনকে ফলসাগুলো দিত, বলে নে এগুলো আনন্দ করে খা। আমরা ঘুরে ঘুরে খেতাম, তো সেটার একটা আলাদা আমার একটা স্মৃতি রয়েছে ফলসা।
তো ফলসা গাছ আমাদের কাকদ্বীপে না দেখতে পাওয়া যায় না, একটা মানে কাকদ্বীপে ফলসা গাছ নেই, শুধু আমাদের চন্দনদার যে পেট্রোল পাম্প ওখানে একটা কলকাতা থেকে একটা নিয়ে গিয়ে ফলসা গাছ লাগিয়েছিল, আমি দেখেছিলাম, কিন্তু আপাতত এখনও বেঁচে আছে কিনা জানি না। ফলসা আর আশফলের গাছ মানে কাকদ্বীপে দেখা যায় না। হ্যাঁ, আমার জেঠি শাশুড়িদের বাড়িতে দেখেছি আশফলের গাছ একটা লাগিয়েছে, ফুলও এসেছে গাছে।